হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশ থেকে আমি সেলিনা বলছি। সবার সাথে অনেক দিন পরে আবার কথা বলার মতো একটা সুযোগ পেয়ে গেলাম। তো আজকে আমার ব্লগটা হলো শাটডাউন কারফিউ আর যেই দিন আমাদের দেশ নতুন করে স্বাধীন হলো সেই দিনগুলোকে নিয়ে। এই ক্লিপটা হলো সেদিনের, যেদিন পুরো দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, কারফিউ চলছিল। মোমো এসেছিল ঢাকা থেকে, সেও আটকে গিয়েছিল চট্টগ্রামে। তো কারোই বাসায় সময় কাটছিল না, কি করব আমরা। তাই ওরা হাজারো রিস্ক নিয়ে আমার বাসায় চলে আসলো, কারণ আমি একা একা খুবই বোর হচ্ছিলাম। আর সাথে নিয়ে আসলো আইসক্রিম। ওদের সাথে কিছুক্ষণ টাইম পাস করার পর ওরাও চলে গেল। আর এরপর আবারও আমার একটু মন খারাপ হলো। এদিকে নেটওয়ার্কের কারণে আমি আমার হাজবেন্ডের সাথেও কথা বলতে পারছিলাম না। কি যে একটা অবস্থা গিয়েছিল, কি বলবো। পরদিন সকালে আমি কোনো নিউজ পাচ্ছি না দেশে কি হচ্ছে না হচ্ছে, তাই আমি নিচে গ্যারেজে গেলাম। ওখানে হঠাৎ করে ভাগ্যক্রমে একজন মানুষ পেয়ে গেলাম যে পত্রিকা বিক্রি করে, তার থেকে আমি যুগান্তরটা নিয়ে নিলাম, প্রথম আলো পাইনি। আমি জানি না আমি কত বছর পরে নিউজ পেপার পড়ছি। একটা সময় ছিল সবসময় নিউজ পেপার পড়তাম যখন আমি বিসিএস এর জন্য ট্রাই করছিলাম। তো সেটা আজ থেকে প্রায় 5 বছর হবে। এরপরে আমি আর একদম টোটালি নিউজ পেপার পড়িনি। তো আমি একটু নস্টালজিয়াও ফিল করছিলাম। আর সেই মুহূর্তে পেপারেও দেখছিলাম দেশের কি অবস্থা। বাট সত্যি কথা যেটা, ইন্টারনেট আসার পরে যা দেখলাম তার একটা জিনিসও কিন্তু নিউজ পেপারে লেখা ছিল না। তো এটাই হয় আসলে আমাদের বাংলাদেশে। এই ক্লিপটা পরের দিনে কারফিউর মধ্যেও আমার বাসায় সবাই এসেছিল, কারণ তিমু আমাদের জন্য ফ্রাইড রাইস রান্না করেছিল। তো আমরা দুপুরে সবাই একসাথে লাঞ্চ করার পর উনো খেললাম। আমরা সেই মুহূর্তেও কিন্তু দেশের কোনো খবরই পাচ্ছি না কোথায় কি হচ্ছে। অস্থিরতাগুলো কাটানোর জন্যই আমরা আসলে গেম খেলে নিজেদেরকে শান্ত করছিলাম। অথচ ঠিক ওই মুহূর্তে আমাদের দেশের শিক্ষার্থীরা মারা যাচ্ছিল, যার কোনো খবরই আমরা পাচ্ছিলাম না। যখন ইন্টারনেট আসলো তখন মানে এই নিউজগুলো দেখে চোখের পানি আমরা ধরে রাখতে পারিনি, যে এই নিরীহ আমাদের শিক্ষার্থীগুলা দেশের জন্য যারা লড়াই করেছে, ওদের একটা মাত্রই উদ্দেশ্য ছিল, ওদের আন্দোলনের একটাই উদ্দেশ্য ছিল কোটা নিয়ে। সেখানে আপনারা মেনে না নিলেও আপনারা তর্ক বিতর্ক করেন। আপনারা মানুষ কেন মারবেন? মানুষ মারা কোন ধরনের বিচার, আমি এটাই আসলে বুঝতে পারলাম না। ওই মুহূর্তে আমাদের মুখে হাসি থাকলেও ভেতরে সবার মধ্যেই একটা চাপা উদ্বিগ্ন কাজ করছিল, যে দেশের কি হচ্ছে, এই ছোট ছোট শিক্ষার্থীদের কি হবে। তারা কোনো রাজনীতিতে নাই, তারা কোনো দল করে না, তাদের একটাই উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা যদি পূরণও না হয় তাদের সাথে আলোচনায় বসেন, কিন্তু তাদেরকে মেরে ফেলার পর আলোচনায় বসবেন, এটা কোন ধরনের নৈতিকতা হতে পারে? এমন দিন ছিল শাটডাউনের দিনগুলো। আমি শেষ পর্যন্ত ডিশের লাইন নিতে বাধ্য হয়েছি, যেটার জন্য 1,000 টাকার জায়গায় আমার থেকে 3,000 টাকা নেওয়া হয়েছিল। আর সেখানে পলকের সব নাটকগুলো আমি দেখছিলাম। তো এটা ঠিক পরের দিনের ক্লিপ। আমার বাসায় জেরে এসেছিল, আমার সময় কাটছে না, আমি খুবই টেনশন করছি। আমাকে একটু চিল করার জন্য চলে এসেছে। আর মোমো ঢাকায় যেতে পারছে না, প্রায় 1 সপ্তাহের মতো সে চট্টগ্রামে আটকে ছিল। তো কারফিউ যখন একটু শিথিল হলো, মানে 10টা থেকে 5টা পর্যন্ত বাসগুলো তখন ছাড়ছিল, তাই সে চলে যাবে বলে লাস্ট মুহূর্তে আমার সাথে দেখা করতে আসছিল। আর এই যে জেরি, আমাদের টুইঙ্কেলের বেবি, ও যাবে ঢাকা। আলহামদুলিল্লাহ, মাত্র 20 দিনের মাথায় নতুন একটা দিন দেখতে পেলাম। আজকের দিনটি ছিল 5ই আগস্ট, যেদিন আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তো আমরা সবাই ডিসিশন নিলাম, আমরা আজকে প্রথমবারের মতো অনেক দিনের পর সবাই একসাথে হব, এই দিনটাকে আমরা সেলিব্রেশন করব। তখনও আমি আসলে জানতাম না গণভবনে এত বাজেভাবে লুটপাট হয়েছে। তো আমি এটা আম্মুকে জাস্ট ফান করে বলছিলাম। হ্যাঁ, ফ্যানও নিছে। তারপর নিব নাই কি রে? আরে হাসিনা জামদানি নি পরিও বানাইছে জামদানি। হ্যাঁ, জামদানি শাড়ি পরিও বানাইছে। মানে একটা ফোর্সে রিকশাওয়ালা একটা, হ্যাঁ একটা ফোর্সে আর একটা ব্যাগে ঢুকেছে, আমার বউয়ের জন্য নিয়ে যাচ্ছে। আরে আস্তে আস্তে হচ্ছে সবাই সে বঙ্গবন্ধুর ছবি জ্বালা দিচ্ছে। না এটা তো ঠিক না, বঙ্গবন্ধু এখানে কি করছে? বঙ্গবন্ধু নি হাসিনার না, বঙ্গবন্ধুর ছবি দিচ্ছে। এগুলা করতেছে বিএনপি টিম, এগুলা তো পছন্দ করে না। এগুলা তো আমরা আস্তে আস্তে যে ডরাইছিলাম, কতগুলা মিছিল আমি না, সবাই বের হইছে, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে বের হইছে।
করতেছে ওরা? ভাই ওদেরকে টেকে ওরা আনতে অনেক হবে, নিরাশ কারণ থাকে। আমাকে একটা যদি ধসকাই দেয় আমি শেষ। আরে না, এগুলো হচ্ছে গিয়ে আব্বা থাকলে এখন কত খুশি হইতাম। আব্বা সারা জীবনে একটা জিনিস চাইছে খালি আব্বু। আব্বু আজকে থাকলে কি পরিমাণ খুশি হইতো, তোমাদের সবাইকে খাওয়াইতো। মিষ্টি হয়তো। আর আমি আজকে চিন্তা করতেছি মিষ্টির দোকানে অনেক মিষ্টি থাকবে না। আজকের এই দিনটা আমার জন্য আরেকটা কারণে অনেক বেশি স্পেশাল ছিল, কারণ এই দিনটার কথা আমি আমার আব্বুর মুখে প্রায়ই শুনতাম। আব্বু প্রায়ই বলতো এমন একটা দিন আসবে যেই দিনে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, আমাদেরকে কোনো স্বৈরাচারীর মধ্যে থাকতে হবে না। এই দিনটাতে আমার আব্বু অনেক খুশি হতো, তাই আমি আব্বুর হয়ে আজকে সবাইকে ট্রিট দিচ্ছি, কারণ আমি জানি আব্বু বেঁচে থাকলে এমনই করতো। আল্লাহ আব্বুকে জান্নাত নসিব করুক। আজ আমি সবার ফেসে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা ড্রয়িং করছি, যেহেতু আমি ড্রয়িং করতে খুব পছন্দ করি। এই কাজটা করতে আমার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা কাজ করছিল। সত্যি কথা যেটা, আমি কিছু মাস আগেও জানতাম না আমি আমার দেশকে এত ভালোবাসি। জানি না কেন হঠাৎ করে দেশের মধ্যে এত মায়া চলে আসছে। মানে আমার মনে হচ্ছে আমি কখনোই দেশ ছেড়ে যেতে চাই না, যেটা আমি কয়েক মাস আগেও ভাবতাম না। আমার মনে হতো এই দেশ ছেড়ে চলে গেলেই ভালো হতো। জানি না কেন এখন আমার দেশ ছাড়ার একদমই ইচ্ছা নাই। আমি এটা জানি না 2 দিন পরে কি হবে, আমি শুধু জানি বর্তমান সময়টাই আমি উপভোগ করতে চাই। আমি জানি না এই দিনটা আর কখনো আসবে নাকি। তো আমরা সবাই মিলে আজকে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে আমরা কেক কেটে সেলিব্রেট করব বাংলাদেশের নতুন একটা স্বাধীন দিন, যেটাকে আমরা 36শে জুলাই বলছি। তো এই সময়টা আমাদের জন্য খুবই আনন্দের ছিল, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সবাই মিলে স্বাধীন একটা দেশের জন্য আমরা সেলিব্রেট করছি, যেটা আমরা কখনোই পাইনি 1971 সালে। আজ 2024 সালে আমরা সেটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি যে একটা দেশ স্বাধীন হলে কতটা ভালো লাগে। আর এখনকার যে জেনারেশনের কারণে আমাদের দেশটা স্বাধীন হলো, কিছুদিন আগেও আমরা ভাবতাম এই জেনারেশন দিয়ে কিছুই হবে না। আজ দেখেন সেই জেনারেশনই কিন্তু নতুন করে দেশটাকে স্বাধীন করলো। কখনো কি ভেবেছেন যে এরাই আমাদের দেশটা আবার নতুন করে স্বাধীন করবে? আর যাদের কথা না বললেই নয়, আমাদের প্রিয় শহীদ ভাইয়েরা যারা এই আন্দোলনে নিজেদের প্রাণ দিয়েছেন, তাদের কথা কি বলবো? তাদের কথা বললে আসলে চোখে পানি চলে আসে। আর সেই ছোট বাচ্চাটার কথা যে ছাদে খেলতে গিয়েছিল, যে জানালা দিয়ে উঁকি মারতে গিয়েছিল বাইরে কি হচ্ছে, এদেরকে যে আপনারা মেরে ফেললেন, এদের বিচার আমি জানি না আমাদের দেশে হবে নাকি, বাট নিশ্চয়ই আল্লাহ তাআলা এটার বিচার করুন। যে মায়েদের কোল আপনারা খালি করেছেন, সেই মাগুলো এখনো কান্না করছে তাদের সন্তানদের জন্য। তাদের বদদোয়া অবশ্যই আপনাদের গায়ে লাগবে, আর তাদের জন্যই আপনাদের অনেক বড় একটা বিচার হবে, এটাই আমি আশা করি। আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে আমাদের শিক্ষার্থীগুলো নিরস্ত্র ছিল। নিরস্ত্র শিক্ষার্থীদেরকে আপনারা কিভাবে মেরে ফেলতে পারলেন? আপনাদের বিবেককে কি একটুও বাধা দিল না? এই যে আমি আজ আমার মনের কথাটা খুবই স্বাধীনভাবে বলতে পারছি শুধুমাত্র এই শহীদদের জন্য, আর আমাদের এখনকার যে শিক্ষার্থীরা আছে এদের জন্য। এদেরকে আমরা কখনোই ভুলবো না, কারণ এদের কারণে আমরা আজকে স্বাধীনভাবে নিজেদের কথা বলতে পারছি, নিজেদের মতামত প্রকাশ করতে পারছি। কিন্তু আমরা কখনোই চাই নাই আমাদের এই স্বাধীনতার জন্য কারো প্রাণ যাক। দোয়া আসলে কখনোই বিফলে যায় না। আমার মনে হয় না দেশের এমন কোনো মানুষ বাকি ছিল যারা এই শিক্ষার্থীদের জন্য দোয়া করেছে, এই দেশের জন্য দোয়া করেছে, এই দেশটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যার কারণে আসলে 20 দিনের মাথায় আমরা এই স্বাধীনতাটা পেয়েছি। আর শিক্ষার্থীদের জন্য তো অবশ্যই ওদের ইচ্ছা শক্তি ছিল দেখেই বাকি মানুষদের মনেও সাহস এসেছিল। আজকে 7ই আগস্ট যখন আমি এই ব্লগটা আপলোড করছি, আজকেও কিন্তু দেশটা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। এখনো পর্যন্ত সংখ্যালঘুদের উপর আক্রমণ, চারপাশে নাশকতা, লুটপাট এগুলো চলছেই। কিন্তু বিশ্বাস করেন, আমার এখনকার জেনারেশনের এই ছাত্রছাত্রীদের উপর এতটাই বিশ্বাস চলে এসেছে, আমি একদম 100% বিশ্বাস করি ওরা এটাকেও ওভারকাম করবে ইনশাল্লাহ। কথাগুলো বলতে বলতে আসলে অনেক ইমোশনাল হয়ে গিয়েছি, কারণ যে দিনগুলো আমরা পার করে এসেছি, যে মানুষগুলোর মৃত্যুর খবর আমরা পেয়েছি, আমরা একমাত্র জানি আমাদের কাছে কেমন লেগেছে, যেটা আমরা কখনোই প্রকাশ করতে পারছিলাম না। আজ এতদিন পরে আমরা প্রকাশ করতে পারছি, মনে হচ্ছে যেন বুক ভরে আমরা নিঃশ্বাস নিতে পারছি। সবাই ভালো থাকবেন, আমাদের দেশটা পুরোপুরি সুস্থ হোক। আসসালামু আলাইকুম।